সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের অনুপ্রেরণায় আমার দ্বিতীয় ভিডিওটি শুরু করলাম। আজকের বিষয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যায়। আমি আপনাদের জন্য অবশ্য আগে বোর্ডে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, ইনডিফিনিট মানে সাধারণ, আর টেন্স মানে হলো কাল, অর্থাৎ বর্তমান সাধারণ কাল। আমরা একটা সংজ্ঞাও দিতে পারি, যেমন বর্তমানে কোনো কাজ হয়, ঘটে, অভ্যাসগত সত্য, চিরসত্য, ঐতিহাসিক সত্য ইত্যাদি বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ সাধারণভাবে বর্তমানে যে কাজগুলো হয়, ঘটে, অভ্যাসগত সত্য ইত্যাদি যত ধরনের কাজ আছে সবগুলোই মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই পড়বে। আমি যদি আপনাদেরকে বিস্তারিত উদাহরণ হিসেবে দিই, যেমন বর্তমানে কোনো কাজ হয়, আমি প্রত্যহ ভাত খাই, এই কাজটা হয়। সে বাজারে যায়, এই কাজটা একটা ঘটমান কাজ। অভ্যাসগত সত্য, যেমন আমি প্রত্যেক দিন সকালে উঠে কোরআন শরীফ পড়ি, একটা অভ্যাসগত সত্য। চিরসত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরসত্য কথা, এটা কখনো মিথ্যা হবে না। এ ধরনের বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসবে। এরপরে আসুন ঐতিহাসিক সত্য, যে সত্যগুলো ইতিহাসগতভাবে সত্য, যেগুলো কখনো মিথ্যা নয়। যেমন বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছে, এটা ঐতিহাসিক সত্য। নবাব সিরাজউদ্দৌলা পলাশীর প্রান্তরে পরাজিত হয়েছে, এটা ঐতিহাসিক সত্য। ইত্যাদি যত ধরনের কাজ আছে আপনারা লক্ষ্য করবেন, সবগুলোই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে পড়বে। আপনারা আরেকটা কাজ করতে পারবেন, এটাকে কিন্তু বাংলাতেও চিনতে পারবেন। আমি বাংলায় চেনার একটা নিয়ম লিখে দিয়েছি। বাংলা ক্রিয়ার শেষে আপনার একটা যে কোনো বাক্য যদি গঠন করতে যান, সচরাচর যদি ইংরেজি বাক্য হয় তাহলে সাবজেক্টের পর ভার্ব থাকে। আমরা জানি ভার্ব মানে ক্রিয়া, কিন্তু বাংলা বাক্যে এই ক্রিয়াটা কিন্তু শেষে থাকে। ঠিক এই বাংলা ক্রিয়ার শেষে সচরাচর এ, অন্তস্থ অ, ই ইত্যাদি চিহ্ন যদি থাকে তাহলে আপনি বুঝবেন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো বন্ধুরা, এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সম্বন্ধে জানবো। আমি উপরে লিখে দিচ্ছি, একটু লক্ষ্য করুন। স্ট্রাকচারে আমি এসটি লিখলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ প্রত্যেকটা টেন্সে প্রথমে সাবজেক্ট থাকবে, আমি সাবজেক্ট লিখলাম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখলাম। এবং লাস্টে লিখলাম অবজেক্ট অথবা অ্যাডভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সচরাচর যেটা ঘটে সেটা হলো প্রথমে সাবজেক্ট থাকবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এখানে অনেকে মূল ভার্বের বেস ফর্ম লেখে, মূল ভার্বের বেস ফর্ম লিখলেও হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখলেও হবে। এরপরে শেষে আসবে অবজেক্ট অথবা অ্যাডভার্ব। এবার আমরা একটা উদাহরণে যাব। উদাহরণ লিখলাম, আমি স্কুলে যাই। বন্ধুরা, এই উদাহরণটা করার আগে এর আগে আমি কিছু লিখবো বোর্ডে, সেগুলো অবশ্যই তোমরা তুলে নিতে পারো। স্টার চিহ্ন দিয়ে লিখতে পারো এই টেন্সে নেগেটিভ করতে অথবা প্রশ্ন করতে সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ এই টেন্সে নেগেটিভ করতে অথবা প্রশ্ন করতে সাহায্যকারী ক্রিয়া বা ভার্ব হিসেবে নিচে লক্ষ্য করুন, ডু অথবা
ডাসকে ভাড়া করতে হবে। আমি আসলে আজব একটা ব্যাপার লিখেছি, ভাড়া করা কেমন একটা ব্যাপার, আসলে তাই। যখন আমি এটা ক্লিয়ার করব আপনারা ক্লিয়ার হবে। তারপরে স্টার্ট দিয়ে দয়া করে একটু দ্বিতীয়টা লিখবেন। এই টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। লক্ষ্য করুন, এই টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। আমি আবার বলছি, এই টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এখন প্রশ্ন, যে আমি তো, অনেকে বলবে যে স্যার আমি তো পার্সনই চিনি না। এই উত্তরটা আমি দিচ্ছি। আমরা পার্সন সচরাচর জানি তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন যদি নির্ণয় করি, যদি আমি বলি ফার্স্ট পারসন হচ্ছে আমি আমরা, আমি আমার ইংরেজি হচ্ছে আই উই। সেকেন্ড পারসন হচ্ছে তুমি তোমরা, তুমি তোমরা ইংরেজি হচ্ছে ইউ ইয়োর। আর আমি আমরা তুমি তোমরা ছাড়া যেগুলো আপনারা পাবেন সবগুলোই থার্ড পারসন। এখন প্রশ্ন হলো, স্যার আপনি তো বলেছেন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, আমি সিঙ্গুলার নাম্বারের কথাই বলেছি। আমরা জানি নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল। সিঙ্গুলার মানে এক বচন। এই টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক তখনই আপনি ডাজ ইউজ করতে পারবেন। আর যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয়, তখন আপনি ডু নেবেন। সেটা আমরা পরে বুঝিয়ে দিব। এবার আমরা উদাহরণে যাব। দেখুন, আমি স্কুলে যাই। আমি প্রথমে ট্রান্সলেশন করব। আমি স্ট্রাকচার লিখে দিয়েছি। প্রথমে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা অ্যাডভার্ব। তারপরে লিখে দিয়েছিলাম যে বাংলা ক্রিয়া শেষে, তোমরা সুন্দর করে লক্ষ্য করবে, দেখবে বাংলা ক্রিয়া শেষে এ, অন্তস্থ অ ইত্যাদি থাকে। তাহলে আমি স্কুলে যাই, আপনারা যদি সুন্দরভাবে উচ্চারণ করেন, যাই রসে আছে, এছাড়া অন্তস্থ অ এখানে দুইটি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা এটা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে প্রথমে সাবজেক্ট লাগবে। সাবজেক্ট সচরাচর আমি, তাহলে আমি ইংরেজি হচ্ছে আই, আমি সকলেই জানি। তাহলে আমি লিখলাম আই। আই পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি বাংলা বাক্যে ভার্ব সবসময় শেষে থাকে। তাহলে যাই, যাওয়াটা ভার্ব, যাওয়ার ইংরেজি হচ্ছে গো। তাহলে আমি লিখবো আই গো। আমি কোথায় যাই? আমি স্কুলে যাই। তাহলে আই গো স্কুল। বাক্যটা দেখুন, একটু অপূর্ণ লাগছে। আই গো স্কুল, এটা কেমন কথা? সারা জীবন শিখে আসছি অন্য কথা। হ্যাঁ, মনে হচ্ছে আমি কিছু একটা বসাইনি। এই টুটা আমি মিস করেছি, আই গো টু স্কুল, এই জন্য বসাইনি। আমি আপনাদের বোঝাতে চেষ্টা করেছি যে যাওয়া যাইতে, পড়া করতে, খাওয়া খাইতে ইত্যাদি কাজের আগে প্রিপজিশন হিসেবে টু ব্যবহৃত হয়। এই জন্য আমি টুটা ব্যবহার করে করেছি, যাতে আপনারা সুন্দরভাবে এটা বুঝতে পারেন। এবার আমি নিচের গুলো মিশিয়ে দিচ্ছি। আমি এখানে লিখেছিলাম নেগেটিভ করতে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু অথবা ডাসকে ভাড়া করতে হয়। নেগেটিভ করতে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু অথবা ডাসকে ভাড়া করতে হয়। আপনারা মনে হয় ভিডিওটা যদি একটু এগিয়ে নেন তাহলে সেটা আবার দেখতে পাবেন। তাহলে আমি এখানে নেগেটিভ করব। নেগেটিভ করতে হলে অক্সিলিয়ারি ভার্ব লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই টেন্সে নিজস্ব কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। এই অক্সিলিয়ারি ভার্বটা ভাড়া করতে হবে। কিভাবে আমরা ভাড়া করব? এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে সচরাচর আমরা ডু অথবা ডাসকে নিয়ে আসব। আমি বারবার একটা বিষয় বলছি, কেন ভাড়া করার কথা বলছি। আমি যদি স্পষ্টভাবে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন।
মনে করেন আপনার বাসায় কোনো অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে আপনার 50টা চেয়ার লাগবে। আপনি লক্ষ্য করলেন আপনার বাসায় 10টা চেয়ার আছে, তাহলে আর বাদ বাকি চেয়ার আপনাকে অবশ্যই ভাড়া করতে হবে। আর এই ভাড়া করার জন্য আপনাকে অবশ্যই ফার্নিচারের দোকানে যাইতে হবে। এরপরে যখন আপনার বিয়ের অনুষ্ঠান শেষ হবে, তারপরে আপনি সেই ফার্নিচারের দোকানে চেয়ারগুলো দিয়ে টাকা দিবেন। ঠিক এখানে টাকা দেওয়ার বিষয় না থাকলেও এখানে আমি যখন নেগেটিভ করতে যাব, ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমরা ডু আওয়ার অথবা টাস্ককে এখানে নিয়ে আসবো। আমি শুধু এটা বুঝাচ্ছি যে আমরা যাতে মনে থাকি, এই জন্য ভাড়া করার বিষয়টা বলছি। ঠিক আছে, আমি এবার প্রয়োগ করব। দেখুন, আই গো টু স্কুল, তাহলে আমি যদি নেগেটিভ করবো তাহলে তাহলে আমি আমার অক্সিলিয়ারি ভার্ব লাগবে। তাহলে আমি লিখলাম আই, নেগেটিভ করতে অক্সিলিয়ারি ভার্ব আমি এখানে নিব ডু। ওখানে বলেছি কেন নিয়েছি, কারণ আই ফার্স্ট পারসন, আই এর সাথে ডু বসে। তারপরে নেগেটিভের জন্য নোট, আই ডু নোট। তারপরে বাদ বাকি গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন আমি যদি এই বাক্যটিকে ইন্টারোগেটিভ করতে যাই, আমরা জানি সচরাচর কোনো বাক্যকে ইন্টারোগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্বকে প্রথমে নিয়ে আসলেই হবে। আমি সেই প্রয়োগটাই করছি। দেখুন, তাহলে সাহায্যকারী ভার্ব আমি যদি এই বাক্য থেকে করি আই গো টু স্কুল, তাহলে গো, এখানে যেহেতু ফার্স্ট পারসন আছে আর গো আছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। আর নিচে আমি নেগেটিভ করেছি, এই নেগেটিভ করার সময় লক্ষ্য করুন ডু নিয়ে এসেছি, তাহলে আমি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে অটোমেটিক্যালি ডু নিব। তাহলে আমি এখানে ডু নিয়েছি, আবার লিখলাম অক্সিলিয়ারি ভার্বের একটা স্ট্রাকচার আছে। প্রথমে ইন্টারোগেটিভ করতে একটা স্ট্রাকচার আছে, প্রথমে আপনার অক্সিলিয়ারি ভার্ব লাগবে, তারপরে লাগবে সাবজেক্ট, তারপরে বাদ বাকি কিছু। তাহলে ডু আই গো টু স্কুল। দেখুন কিভাবে লিখেছি, প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাদ বাকি ডু আই গো টু স্কুল। আমি কিন্তু এখানে আরেকটা জিনিস দেখাইতে পারবো, সেটা হলো আমরা ডাব্লিউএস কোশ্চেন করার সময় অথবা নবম দশম শ্রেণীতে কোশ্চেন ট্যাগ করার সময় একটা জিনিস করতে হয়, সেটা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করতে আমরা সবসময় জানি নেগেটিভ বাক্য গঠন করতে হলে ডুর পরে নোট বসালে হবে। তাহলে ডোন্ট আই গো টু স্কুল, ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না, এরকম বাক্য হবে সচরাচর। বন্ধুরা এবার দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করুন, যেমন মনিরা চিঠিটি লেখে। আমি যদি বাংলাতে যাই তাহলে মনিরা চিঠিটি লেখে, এটা একটা দৈনন্দিন কাজ বা সাধারণ কাজ, সে চিঠি লেখে। যদি আমি বাংলা মিলাতে চাই লিখে, তাহলে বাংলা ক্রিয়া শেষে এ আসে। এ থেকে আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এবার আমি এই ট্রান্সলেশনটা করে দিচ্ছি, একটু লক্ষ্য করবেন। ট্রান্সলেশনে আমি স্ট্রাকচার প্রথমেই লিখেছি, প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট মনিরা, লিখলাম সাবজেক্ট মনিরা। যেহেতু ভার্ব বাংলা বাক্যের শেষে থাকে তাহলে লেখা হচ্ছে ভার্ব। তাহলে অনেক সহজে বুঝতে পারছো, দেখো তোমরা লেখা ভার্ব। তাহলে স্যার লেখার ইংরেজি কি? স্যার লেখার ইংরেজি হচ্ছে রাইট। তাহলে আমি লিখলাম মনিরা রাইট। মনিরা কি লেখে? চিঠিটি লেখে। তাহলে যেহেতু নির্দিষ্ট করে বলেছে আমি দা লিখলাম, দা লেটার। মনিরা চিঠিটি লেখে। বাক্যে
শিক্ষার্থীবৃন্দরা একটু লক্ষ্য করুন, আমি একটু ভুল লিখেছি, যা ইচ্ছা করে আমি করেছি, যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে। সেটা হচ্ছে, আমি প্রথমেই বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস হবে। তাহলে মনিরা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার। কিভাবে? মনিরা একাই একজন, আর একাই একজন হলে সে আবার থার্ড পারসন। আমরা আর ভিতরেও মনিরা নাই, তোমরা ভিতরেও মনিরা নেই, সেক্ষেত্রে মনিরা থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অবশ্যই এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে স্যার, এস কোথায় দিব, ইয়েস কোথায় দিব? আমরা সচরাচর যে কোনো বাক্যে দেখব এক্স, সিএইচ, এই ধরনের বাক্য বা ভার্বের শেষে উচ্চারণ যদি চর মতো উচ্চারণ হয় সেগুলোর ক্ষেত্রে আমরা ইএস ব্যবহার করব। এছাড়া বাদ বাকি সবগুলোতে আমরা এস ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা মনিরা রাইটস দ্য লেটার, আমি এস ব্যবহার করলাম। মনিরা রাইটস দ্য লেটার, মনিরা চিঠিটি লিখে। আমি ওই বাক্যের মতো এখানে যদি নেগেটিভ করতে যাই, তাহলে নেগেটিভ করতে আমরা জানি অক্সিলিয়ারি ভার্বের পর নোট বসে, প্রথমে তো সাবজেক্ট বসবেই। তাহলে মনিরা নেগেটিভ করতে হলে অক্সিলিয়ারি ভার্ব। এখন প্রশ্ন হলো ডু নেব না ডাজ নেব? এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা নেগেটিভ করতে হলে সেখানে ডাজ নেব। তাহলে মনিরা ডাজ। আর যেহেতু নেগেটিভ বাক্য করছি তাই অবশ্যই নোট লাগবে, তাহলে মনিরা ডাজ নট। এখন লক্ষ্য করো, এখানে আমি লিখছি রাইটস, তারপর লিখলাম দা লেটার। একটা জিনিস লক্ষ্য করুন দয়া করে, মনিরা ডাজ নট রাইটস, এখানেও সাবজেক্টের সঙ্গে, এখানেও ভার্বের সঙ্গে এস ছিল, এখানে এস। কিন্তু কিন্তু বলা হয়, সবসময় বলা হয়, প্রশ্ন করতেই যাই অথবা আমি নেগেটিভ বাক্য করতেই যাই, সব সময় এখানে যে ভার্বটা বসবে অক্সিলিয়ারি ভার্বের পরে, সেই ভার্বটা মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে বসাতে হবে। এই জন্য আমি যে এখানে রাইটস লিখেছি, এই রাইটস এর সঙ্গে এস হবে না, শুধু রাইট হবে। তাহলে হবে মনিরা ডাজ নট রাইট দ্য লেটার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। এবার আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করি, আমরা প্রথমে বলেছি ইন্টারোগেটিভ করতে অক্সিলিয়ারি ভার্ব প্রথমে আসবে। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, মনিরার জন্য অক্সিলিয়ারি ভার্ব আসবে ডাজ। তাহলে আমি প্রথমে ডাজ নিলাম, ডাজের পর প্রশ্নবোধক করতে সাবজেক্ট আসে, তাহলে আমি লিখলাম ডাজ মনিরা। আচ্ছা, এরপরে আসবে ভার্ব, তাহলে ডাজ মনিরা। এখানে রাইটস লিখবো না রাইট লিখবো? অবশ্যই আই ক্লিয়ার করে দিয়েছি, এখানে রাইট হবে। ডাজ মনিরা রাইট দ্য লেটার? মনিরা কি চিঠিটি লিখে? এরকম প্রশ্নবোধক ভাব হবে, ঠিক আছে, এরকম ভাবে উচ্চারণ করতে হবে। এখন যদি আমরা সেই আবার কোশ্চেন ট্যাগের মতো উচ্চারণ করতে যাই, ইন্টারোগেটিভ নেগেটিভ যদি একসঙ্গে করি, তাহলে আমি শুধু এই ডাজের পরে নোট বসিয়ে দেব। আমি পুরো বাক্যটা লিখছি, ডাজন্ট মনিরা রাইট দ্য, আমি নিচে লিখলাম লেটার। মনিরা কি চিঠিটি লেখেনি? এখন ঝামেলা হলো, ওই যে ফার্নিচার ফেরত দেওয়ার কথা বলেছিলাম, তাহলে এখানকার যে অক্সিলিয়ারি ভার্বগুলো আছে সেগুলোকে ফেরত দিলে কি এই আগের অবস্থানে আসবে? এরকম প্রশ্ন থাকতে পারে। তাহলে আমি এটা সমাধান করে দিচ্ছি। আমি এইটা মিশালাম, শুধু উপরেরটা। আমাকে বলা হলো ডাজন্ট মনিরা রাইট দ্য লেটার, এই বাক্যকে অ্যাসার্টিভ ফর্মে রূপান্তরিত করো। তাহলে আমি কি করব? সেক্ষেত্রে একটা জিনিস করতে হবে, ডাজন্ট মনিরা রাইট দ্য লেটার, প্রথমে তো সাবজেক্ট আসবে অ্যাসার্টিভ বাক্যে, আমি প্রথমে সাবজেক্টটি বসিয়ে দিলাম। অ্যাসার্টিভ বাক্যে তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগবে। আমি একটু লাইনটা খেয়াল করুন প্লিজ, ডাজন্ট মনিরা রাইট দ্য লেটার, এখানে আমার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগবে, তাহলে আমার ডাজও লাগবে না,
নোটও লাগবে না, কারণ এগুলো আমার ভাড়া করা জিনিস, এগুলো আমি তুলে দিব, আমি কেটে দিলাম। তাহলে আমার লাগবে এই রাইট, তাহলে আমি সেই রাইটটা নিব। এখন প্রশ্ন হলো, এখানে আমি যখন ডাসকে ফেরত দিয়েছি তখন এটা থার্ড পারসনের জন্য ডাজ এনেছিলাম, তাহলে এটা নিশ্চয়ই থার্ড পারসন, এমনি দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এই ডাজের জন্য এখানে এস নিব, তাহলে মুনিরা রাইটস বাদ বাকি অবজেক্ট গুলো নিব। মুনিরা রাইটস দ্য লেটার। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই লক্ষ্য করলেন কিভাবে কত সুন্দর করে একে আগের ফর্মে ফিরিয়ে আনা যায়। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার এই বক্তব্য বা টেন্সের উপরে এই আলোচনা করেছি, এটা যদি সুন্দরভাবে লক্ষ্য করে থাকেন অবশ্যই একটু হলেও উপকৃত হবেন। আর একটু উপকৃত হলে আমার সার্থকতা। আমার ভিডিও সম্বন্ধে কোনো সাজেশন, কোনো মন্তব্য বা আমার কোনো ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দেবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।